আচ্ছা, সো লাস্ট ক্লাস পর্যন্ত যেটা দেখাইছিলাম সেটা হইতেছে যে কিভাবে আমরা অ্যারিথমেটিক লুপ থেকে ওইটার টাইম কমপ্লেক্সিটি বের করতে পারি, রাইট? সো এটার ফর্মুলা কি ছিল যে ফর যদি আই ইকুয়ালস টু ধরে আমরা কি বললে এ আর আই লেস দেন ইকুয়ালস টু এন আর আই প্লাস ইকুয়ালস টু বি, এটা যদি ফর্মুলা হয় মানে লুপ হয়, এটার ফর্মুলা হইতেছে হলো অর্ডার অফ এন মাইনাস এ বাই এ এন মাইনাস এ বাই বি। ঠিক আছে, এটা ছিল হলো যোগের ক্ষেত্রে মানে নর্মাল। বিকজ তোর কি স্ক্রিন শেয়ার করার কথা? বিকজ স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয় নাই, এক সেকেন্ড। না না। আচ্ছা আচ্ছা, এখন দেখতে এখন হয়েছে, হ্যাঁ হয়েছে। এখন দেখা যাচ্ছে, লেখা দেখা গেছে। ইয়াপ। আচ্ছা, সো এটা ছিল আমাদের লাইক কি বলে নর্মাল যোগের গুলার ক্ষেত্রে। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে লাইক নর্মাল অ্যারিথমেটিক লুপ। ঠিক আছে, আর আমরা এখানে দেখছিলাম যদি এমন হয় যে এইটার ভিতরে যদি আরেকটা লুপ থাকে, ফর ধরলাম আমরা জে ইকুয়ালস টু এ, জে লেস দেন ইকুয়ালস টু এন, জে প্লাস ইকুয়ালস টু বি। ঠিক আছে, এরকম যদি কিছু হয়, সো বেসিক্যালি এটা কি হবে, উপরের লুপের টাইম কমপ্লেক্সিটি এইটা ইনটু ভিতরের লুপের টাইম কমপ্লেক্সিটি কি হবে, এরকম সিমিলার একটা কিছু হবে। আমরা এর জায়গায় এখানে এক্স ওয়াই দিয়ে তাহলে বুঝতে ইজিয়ার হবে, এক্স ওয়াই তাহলে এক্স মাইনাস ডিভাইডেড বাই ওয়াই। ঠিক আছে, সো এটা ইনটু এইটা। ঠিক আছে, সো যেটা বলছিলাম যে নেস্টেড লুপের ক্ষেত্রে একটা লুপের ভিতরে যতগুলো জিনিস থাকে সবগুলো যোগ হয়, এটার সাথে যদি আরেকটা নেস্টেড লুপ হয় ওইটা ইনটু তার ভিতরে জিনিসগুলো। সো বেসিক্যালি এটা হয় কি লিখতে যে আউটার লুপ ইনটু এটার ভিতরে যেই কনস্ট্যান্ট কাজগুলো থাকে, সো বেসিক্যালি অর্ডার অফ ওয়ান, যদি অন্য কিছু থাকে দ্যাটস আ ডিফারেন্ট কেস। এটা ইনটু ইনার লুপ, এটার ভিতরে যে সব মিস করছি, এটা কিসের ক্ষেত্রে? এটা কি এটা নিয়ে হচ্ছে বললে? যদি নেস্টেড লুপ থাকে। ঠিক আছে, আজকে আমরা কোয়েশ্চেন্স দেখবো, আমি কিছু কোয়েশ্চেন্স বাই করছি আগের, ওগুলো দেখলে ইট উইল বি লাইক ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। আমি জাস্ট কি বলে জিওমেট্রিকেরটা দেখা দিই, জিওমেট্রিকেরটা দেখা দিলে তাহলে সব সূত্রগুলো যখন মনে থাকবে তখন থিংস গেট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেনগুলো আর কি। আচ্ছা, সো আমরা একটা এই লাইক অ্যারিথমেটিকগুলো তো হিসাব বুঝছি, রাইট? কেমনে আমাদের লাইক ফর্মুলাটা কিভাবে আসে এটা দেখাইছিলাম গত ক্লাসে, সো এটা আবার দেখাবো না। ফর্মুলাটা জাস্ট মানে কিছু না হইলে জাস্ট ফর্মুলাটা মুখস্থ করে গেলেও পারবা। ঠিক আছে, আর মজার জিনিস হচ্ছে এই এই কোয়েশ্চেনগুলো সাধারণত ইয়াতে আসে না, কি বলে মিডে আসে না। হ্যাঁ, এইগুলা কুইজ পর্যন্ত আসে, মিডে যেগুলো আসে সেগুলো হচ্ছে রিকারশনের টাইম কমপ্লেক্সিটি বাইর করতে দেয়। ঠিক আছে, আর ক্লাস শুরু হইলে দেখবা যে অনেক দিন ধরে টাইম কমপ্লেক্সিটি পড়াতেছে, মোটামুটি 2 সপ্তাহ ধরে টাইম কমপ্লেক্সিটি পড়াবে, কিন্তু টাইম কমপ্লেক্সিটিতে পরীক্ষা মাত্র আসবে 5 নাম্বার। কিন্তু টাইম কমপ্লেক্সিটি না বুঝলে পরের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে না, বাট ডিরেক্টলি আসবে 5 নাম্বার। আচ্ছা ঠিক আছে, তারপরে আসি টাইম কমপ্লেক্সিটির যে ক্যাচালগুলো মানে কোয়েশ্চেনে কিভাবে আসে কোডের ক্ষেত্রে, ওটা আজকে দেখবো যদি সর্টিং করার টাইম থাকে, টাইম থাকবে। আচ্ছা, সো এটা ছিল আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের লুপ। সো জিওমেট্রিক প্রোগ্রেশন জিনিসটা কি? জিওমেট্রিক প্রোগ্রেশন ইজ বেসিক্যালি যদি আমার আই থাকে, আই ইকুয়ালস টু আই ইন্টু 3 এরকম একটা নাম্বার ধরলাম, তো এইটা হইতেছে জিওমেট্রিক প্রোগ্রেশন, মানে গুণ করে অথবা অথবা ভাগ করে 1/3, i/3। ঠিক আছে, তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশনের জিনিসটা দেখতে কিরকম হয়? জিনিসটা দেখতে হলো ফর i equals to a, I less than equal to b।
বি বা এখানে এন দেই, জিনিসটা দেখতে ভদ্র হয় আর কি, সবসময় যেহেতু আমরা এনই ফলো করতেছি। আই সো এটা বেসিক্যালি কি বুঝাইতেছে, ধরি যদি আমরা আই ইকুয়ালস টু এর ভ্যালু কত হইতে পারে মিনিমাম, এনি আইডিয়া? এর ভ্যালু কি কখনো জিরো হইতে পারবে এই লুপের ক্ষেত্রে? না, কারণ গুণ হলে তো কারণ জিরোই হবে। জিরো থেকে চেঞ্জ হবে না। এই কোয়েশ্চেনটা একটা অ্যাসাইনমেন্ট আছে, ওইটা আজকে দেখাবো, ঠিক আছে? সো এটা ধরলাম এই আই ইকুয়ালস টু 1 আসবে, এখানে আই লেস দেন ইকুয়ালস টু এন, আর আই ইনটু ইকুয়ালস টু 2 বা 5 ধরি, নরমাল একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরলাম, ঠিক আছে? তো এইটার ক্যালকুলেশনটা আমরা কিভাবে করি, লাইক আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবো যে আই এর ভ্যালু কিরকম করে আপডেট হইতেছে। হ্যাঁ, ধরি আই ভ্যালু কিরকম আপডেট হচ্ছে, ফার্স্টের প্রথম লুপের ক্ষেত্রে এটা নাম্বার অফ লুপস দিই বা স্টেপস, নাম্বার অফ স্টেপস বা নাম্বার অফ লুপস, ঠিক আছে? ফার্স্ট লুপে আই এর ভ্যালু এ, সেকেন্ড বার যখন আসবে তখন আই এর ভ্যালু এ সি, রাইট? তারপরের বার কি আসতেছে, ও প্রথমবার মানে এটা জিরো হবে, সরি, 0 1 2 এর ক্ষেত্রে কি আসতেছে এ সি ইন্টু সি, সো বেসিক্যালি এ সি স্কোয়ার আর কি। থার্ড বার কি আসবে এ সি কিউব। তো আমরা কি একটা জিনিস দেখতে পারতেছি যে বেসিক্যালি যখন এখানে যত থাকতেছে সি এর পাওয়ারও ততই, এখানে যদি আমরা সি দেখি, সি টু দি পাওয়ার কত আসতেছে, 0, বেসিক্যালি কত হয়ে যেতেছে, 1 হয়ে যেতেছে, তাই না? সো এই জিনিসটা সবগুলাতে এটা সি স্কোয়ার যদি আমরা এটাকে ক্যালকুলেট করে দেখি। সো সবসময় এরকম হতেছে যে যত নাম্বার লুপ যাইতেছে তত নাম্বার মানে তত পাওয়ার হইতেছে সি এর। সো বেসিক্যালি এটা কি হবে, আমরা ধরে নেই যে কে তম স্টেপে যায় আমাদের লুপটা শেষ হয়ে যাবে, তাহলে কি হবে এ সি টু দি পাওয়ার কে, অ্যান্ড এই এ সি টু দি পাওয়ার কে যখন এন এর সমান হয়ে যাবে তখন আমাদের লুপ শেষ, রাইট? দ্যাট ওয়াজ মাই কন্ডিশন। তাহলে কি হলো, এ সি টু দি পাওয়ার কে ইকুয়ালস টু এন, এই সময় আমাদের লুপ শেষ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার এই জিনিসটা কিভাবে আসছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এখান থেকে হইতেছে হলো লগ, মানে লগের নিয়ম ফলো করে হইতেছে এই জিনিসটাকে ফিক্স করতে হবে। যেরকম আমরা যদি এ কে ওই পাশে পাঠায় দিই, তাহলে সি টু দি পাওয়ার কে ইকুয়ালস টু এন বাই এ, আমাদের পাওয়ারকে নিচে নিয়ে আসতে কি করতে হয়, লগ দিয়ে গুণ দিতে হয় দুই পাশে। তো আমরা যদি দুই পাশে লগ দিয়ে গুণ দেই তাহলে কি হবে, কে লগ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই কাজটা করার জন্য কিন্তু আমাদেরকে, মানে আমরা সবসময় যেটা করি যে 10 টু দি পাওয়ার সামথিং থাকলে এটার সামনে আমরা লগ দিয়ে ওটাকে সামনে নিয়ে আসতে পারি। কেন? কারণ লগের বেস হইতেছে 10, রাইট? সো এখানে যেহেতু আমাদেরকে এই জিনিসটা করতে হবে, উপর থেকে কে এটাকে নিচে নামাইতে হবে, সো এইটার বেসটা হবে এই সি। সো log c into c equals to log n by a, ঠিক আছে? আচ্ছা, এখন log c বেস c এর ভ্যালু কত, log 10 বেস 10 এর ভ্যালু কত? এনিওয়ান? log 10 বেস 10 এর ভ্যালু, বা যদি বেস আর ইয়া সেম হয়, বেসিক্যালি এটা ইকুয়ালস টু 1। সো এইটা যদি ইকুয়ালস টু 1 হয় তাহলে কি হলো, k ইকুয়ালস টু log c n বাই a। আমাদের তো এটাই লাগতো, রাইট? যে লুপটা কতবার ঘুরবে। তাহলে লুপটা কতবার ঘুরতেছে, লুপটা ঘুরতেছে log c n বাই a বার। জিনিসটা বুঝতে পারছি? তাহলে এই আমরা যদি এই উপরের ভ্যালু আলাটা থেকে দেখি, তাহলে এইটার ভ্যালুগুলো আমরা বসাই, তাহলে log c এর জায়গায় কত হবে, c এর জায়গায় হবে 5, আর n এর জায়গায় কত, n এর ভ্যালু কোনো দেওয়া নাই, আর i এর ভ্যালু দেওয়া আছে 1। সো বেসিক্যালি log 5 n বাই 1 থাকা না থাকা একই কথাই তো।
বুঝতে পারছি কি হয়েছে? এই সূত্রটা ক্লিয়ার হয়েছে সবার? এনি কোয়েশ্চেন? এই মানে এই থ্রু আউট এই প্রসেসটা না জানলেও হবে, ঠিক আছে? ইউ জাস্ট হ্যাভ টু মেমোরাইজ এই সূত্রটা, ঠিক আছে? যে কি থাকলে এই কোন সূত্রটা ব্যবহার করতে পারবো। তো আমরা উপরে ওই জায়গাটাতে লিখে আসি, ঠিক আছে? এটা যেমন লিখছি ডকুমেন্টে লিখে আসি যে যখন কপি করে নিয়ে আসি, যখন এখানে জাস্ট গুণ থাকবে, গুণ, আচ্ছা বি থাকুক সমস্যা নেই, তখন কি হবে? অর্ডার অফ লগ বি অর্ডার অফ লগ বি উপরে হচ্ছে এন বাই এ। হয়েছে? বুঝতে পারছি সূত্রটা আমাদের ইয়ার ক্ষেত্রে, জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে? ইয়েস। আচ্ছা, সো অ্যারিথমেটিকের ক্ষেত্রে যেরকম ছিল যে নেগেটিভের ক্ষেত্রে ইট ডিডন্ট রিয়েলি ম্যাটার, ঠিক আছে? নেগেটিভের ক্ষেত্রে পুরো লুপটাই চেঞ্জ হয়ে যেতেছে, বাট স্টেপসের কাউন্ট সেম থাকতেছে। ইয়ার ক্ষেত্রে, জিওমেট্রিকের ক্ষেত্রে একটু জিনিসটা ডিফারেন্ট। হ্যাঁ, জাস্ট ভাগের ক্ষেত্রে তুমি উল্টায় দিলে, মানে বিষয়টা উল্টাই দেওয়া লাগবে, বাট ভাগের ক্ষেত্রে এমন না যে স্টেপ কাউন্ট সেম আসবে। ভাগের ক্ষেত্রে স্টেপ কাউন্ট কীরকম আসবে সেটা দেখে, সেটা হচ্ছে যে যদি এটা হয়, ভাগের ক্ষেত্রে তো আমাদের এখানে যদি কি বলে স্টার্ট করতে হয়, তখন তো আমরা এ থেকে স্টার্ট করতে হবে না, আমাদেরকে এন থেকে স্টার্ট করতে হবে। এন থেকে স্টার্ট করে এ তে আসতে হবে। সো লাইক দ্যাটস লাইক গ্রেটার দ্যান এ, ঠিক আছে? কারণ ভাগের ক্ষেত্রে কি আমরা কমতেছে, সো যদি এন এর ভ্যালু আলটিমেটলি বেশি হয় তাহলে তো কোনোদিন কিছু চেঞ্জই হবে না, ঠিক আছে? আর এই জায়গায় কি হবে? এই জায়গায় ডিভাইড হবে, ঠিক আছে? তাহলে এটার টাইম কমপ্লেক্সিটিটা কি হবে? এটার টাইম কমপ্লেক্সিটিটা হবে অর্ডার অফ লগ বি, জাস্ট এইটা উল্টা যাবে, এ বাই এন। জিনিসটা কিন্তু এখানেও উল্টাই গেছে, ঠিক আছে? এই যে এ আর এন এর পজিশনটা সোয়াপ হয়ে গেছে। সো এই সূত্রটাই ইটস জাস্ট, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, কারণ ওয়েল ডিভাইডেডটা একটু প্রবলেমিত, যে গুণ ভাগটা দেখলে মানুষের একটু প্যারা লাগে সব ক্ষেত্রে, লুপের ক্ষেত্রেও আবার নর্মাল ক্যালকুলেশনের ক্ষেত্রে। সেই জন্য এটা আলাদা করে দেখা দিলাম, ঠিক আছে? আর এটার ক্ষেত্রেও যদি এখানে বি হয়ে এখানে এ হয়ে যেত, তাহলে সরি এখানে এন হয়ে এখানে এন হয়ে এখানে এ হয়ে যেত, এই জিনিসটা জাস্ট এখানে সোয়াপ হয়ে যেত, ঠিক আছে? আমরা এই সূত্রগুলো বুঝতে পারছি গুণ ভাগের? আচ্ছা, এটা যদি বুঝে থাকি উই শুড, দাঁড়া আমি একটা কোয়েশ্চেন নিয়ে আসে, তাহলে কোয়েশ্চেনটা দেখলে ইটস গোইং টু বি বেটার। আচ্ছা, ফ্লোর ডিভিশন এরপরে এটা কি মডিউলাস, এগুলো কি এগুলো লাগবে এটা না, আন্ডার পড়ে? লাগবে না, লাগবে না। জাস্ট এই তিনটা মাথা রাখলেই হবে। ঠিক আছে, সো লেটস লুক এট দিস। এটাতে কি হচ্ছে? এটাতে হচ্ছে, এটা কোন সেমিস্টার জানি মিডল কোয়েশ্চেন, হ্যাঁ? সো নট জাস্ট এনি র্যান্ডম কোয়েশ্চেন আর কি। আচ্ছা, সো এটাতে ফার্স্টে দেখি। ফার্স্টে এটা কি? এটা নর্মাল অ্যারিথমেটিক লুপ, ঠিক আছে? পরেরটা কি? পরেরটা জিওমেট্রিক লুপ, তারপরটাও জিওমেট্রিক লুপ, ঠিক আছে? আর ভিতরে এটা কি? সাম এ প্লাস বি, এটার ভ্যালু কি আসবে? এটার ভ্যালু তো অলওয়েজ অর্ডার অফ 1। কেন অর্ডার অফ 1 হয়েছে কে বলতে পারবা? এনিওয়ান? কারণ বেসিক্যালি এখানে কোনো লুপের কোনো কাজ হইতেছে না, এখানে কোনো ইনপুট সাইজের উপরে ডিপেন্ড করতেছে না, ইটস অলওয়েজ লাইক একটা 10 আর 11 যোগ করতে যা টাইম লাগবে, 20 আর 11 যোগ করতে সেম টাইমই লাগবে, ঠিক আছে? তাহলে আমাদের কি বাই করতে হবে? আমাদেরকে এই বাকি তিনটা লুপের টাইম কমপ্লেক্সিটি বের করতে হবে, ঠিক আছে? সেটা পরীক্ষার খাতায় লিখবা কেমনে সেটা পুরাটাই দেখা দিতেছে, এটা তোমরা দাগাদাগি করবা কোয়েশ্চেনে, ঠিক আছে?
কোয়েশ্চেনটা আর করবা, এখানে কি বলছে ফর আই ইকুয়ালস টু 0, তাহলে আই ইকুয়ালস টু 0, তাহলে n মাইনাস আই এর ভ্যালু কত, সরি a এর ভ্যালু হলো 0 ডিভাইডেড বাই b কত 3 ডিভাইডেড বাই 3। সো এখান থেকে আসলো কি এটার মানে কি অর্ডার অফ n বাই 3, আর বাই মানে এই অর্ডার অফ বি গোর ভিতরে কোনো নিউমেরিক্যাল ভ্যালু এরকম থাকবে না, সেটা কি হলো অর্ডার অফ n হয়ে গেল। তাহলে এটার পাশে এইভাবে লিখে দেবো অর্ডার অফ n। এরপরটা কি হইতেছে, এরপরটা হইতেছে যে j এর ভ্যালু ইকুয়ালস টু n, আমরা উপরে এই সূত্রটা দেখে আজকে যেটা শিখলাম, এটা কি হইতেছে অর্ডার অফ লগ b মানে কত লগ 5। জাস্ট একটু উপরে উঠাতে আমি প্রথম সূত্রটা একটু লিখে নিই, ঠিক আছে? একটু ছোট করে দেওয়া, আচ্ছা সেটা কি হলো লগ 5, এই বি 5, এর ভ্যালু কত, এর ভ্যালু 1 বাই কত n, ঠিক আছে? তাহলে এটার টাইম কমপ্লেক্সিটিটা কি হলো, এক সেকেন্ড ওয়েট, উল্টা লিখছি, a বাই n, এক সেকেন্ড আমি সূত্র উল্টা লিখছি, সরি এখানে এটা চেঞ্জ হবে না, এটা ইকুয়ালস টু এই থাকবে, এটা ইকুয়ালস টু এনই থাকবে, এখানে উল্টা যাবে, সূত্রটা উল্টা যাবে, সরি ঠিক আছে? তো এটা বেসিক্যালি ইয়া হবে, এটা ইকুয়ালস টু হবে হলো n বাই 1, ঠিক আছে? n এর ভ্যালু n এ মানে a, আর n এর ভ্যালু হইতেছে 1, সো a বাই n, এর ভ্যালু 5 আর n এর ভ্যালু হইতেছে 1, ঠিক আছে? এটা বুঝছো, এখানে যে উল্টা লিখছিলাম মাইপ্যাডকে, সূত্রটা এখানে উল্টাবে বাট এখানে ঠিক থাকবে, আর এখানে যদি উল্টাও তাহলে সূত্র সোজা থাকবে, আমি ওইটা দেখাইতে যাই ভুলে উল্টায় ফেলেছি দুই সাইডে। আচ্ছা সো এটার ভ্যালু হলো কি log 5 n বাই 1, এটার অ্যাসিম্পটোটিক নোটেশন কি হবে অর্ডার অফ log 5 n। এই নিচের যে লগের নিচে যে বেসটা আছে এটা কখনো দিতে ভুল করো না, কারণ এটার উপরে কিন্তু পুরাটাই মোটামুটি ডিপেন্ড করতেছে, হ্যাঁ এটা বাদ দিয়ে দিলে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যেতেছে, ওকে? আচ্ছা তারপর একটা কি হবে, এটার টাইম কমপ্লেক্সিটি বলো আমাকে কি হবে, সূত্র আছে উপরে দেখা বলো। সেম লগ বেস 5n। log base 5n কিভাবে হয়েছে সবাই বুঝছে? তাহলে আমাদের এই পুরা জিনিসটার টাইম কমপ্লেক্সিটি কি হলো, এই ফার্স্টের থেকে অর্ডার অফ n ইনটু অর্ডার অফ log 5n ইনটু অর্ডার অফ log 5n, আর এইটার ভিতরে আছে কি, এটার ভিতরে আছে একটা অর্ডার অফ 1 এর কি বলে ক্যালকুলেশন, ঠিক আছে? আর ফার্স্টের দিনই দেখাইছিলাম, হ্যাঁ অর্ডার অফ m ইনটু অর্ডার অফ n ইকুয়ালস টু অর্ডার অফ mn, ওটা লিখছি যাই হোক। সো এখানে বেসিক্যালি কি হইতেছে, এখানে অর্ডার অফ n ইনটু অর্ডার অফ log 5n, log 5n হোল স্কয়ার বা log স্কয়ার যেটা লিখবা, ঠিক আছে? আর কনস্ট্যান্টটা আছে অর্ডার অফ 1, তো এটা থেকে আসতেছে অর্ডার অফ n log 5 স্কয়ার n, আর অর্ডার অফ 1 তো আলাদা করে লেখার কিছু নেই, ওটা ক্যালকুলেশনে তো বাদই পড়ে যাবে, কারণ এটার ভ্যালুটাই বড় এটার থেকে। তাহলে এই পুরো কোয়েশ্চেনটা থেকে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি আসলে, এটা পুরাটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে
অর্ডার অফ n log স্কোয়ার n log মানে বেস 5 স্কোয়ার n। ঠিক আছে, বুঝতে পারছি এই কোশ্চেন? লগ স্কয়ার কিভাবে হলো? এই যে দুইটা গুণ করছি, এন এনও n ও গুণ জাস্ট এন করছি। থাকবে? না, পুরাটাই থাকবে। কেন n আহ, থাকবে? কি বলছি যে অর্ডার অফ m ইনটু অর্ডার অফ n, এখানে বেসিক্যালি কি হচ্ছে, অর্ডার অফ m ইনটু অর্ডার অফ n ইনটু অর্ডার অফ n হয়েছে, তাই না? টেকনিক্যালি চিন্তা করে দেখ, ধরলাম আমরা log n এর ভ্যালু হইতেছে n, এটার ভ্যালু হইতেছে n, তাহলে কি হইতেছে অর্ডার অফ m ইনটু n স্কোয়ার, তাই হইতেছে না সূত্র থেকে? হ্যাঁ। সো আমরা দুইটা লগকে গুণ করে দিছি, দুইটা লগকে গুণ করে হয়েছে লগ স্কোয়ার, আর এই সামনে যে এনটা ছিল ওই সামনের এনটা এখানে বসে গেছে, n ইনটু লগ স্কোয়ার n। বুঝছি? হ্যাঁ। হুম। আচ্ছা, দেখি আরেকটা কোয়েশ্চেন দেখি। এটা ওই সেম কোয়েশ্চেনেরই ডিফারেন্সিয়েটের কোয়েশ্চেন। সো এটা ভ্যালু তোমরা বাইর করে আমাকে বলো। কোন লুপের ক্ষেত্রে কত হবে সেটা সহ, খালি ফাইনালটা না। বের করতে পারবা না, দেখা দিতে হবে? এনিওয়ান? সাহিল? আর ট্রাই করতে দে। দেখতেছি, দাঁড়া 2 মিনিট দে, না পারলে বলতেছি। প্রথমটা দোস্ত অর্ডার অফ এন আসে খালি। প্রথমটা অর্ডার অফ n, হ্যাঁ। আচ্ছা দাঁড়া, আর 2-3 মিনিট দে। তারপরে একটা অর্ডার অফ এন, এটা অর্ডার অফ n। তারপরে একটা লন এন, লগ লগ বেস কত? বেস থাকবে তো একটা, log 4n, 4 এন, 4 বেস n। তাহলে পুরাটার টাইম কমপ্লেক্সিটি কত আসলো? n আর n, n স্কয়ার, স্কয়ার n স্কয়ার টোটালটা আছে দোস্ত n স্কয়ার লগ n। 4n। এন। ঠিক আছে, দেখি আরেকটা কোশ্চেন নিয়ে আসে। আচ্ছা, এটা দেখো, ফার্স্টের লুপটা কত হবে বলো? এটা পারবা? এটা পারবা, এই পুরো কোশ্চেনটা পারবা। লগ 7 এন, হ্যাঁ, log 7n হইলো। এর পরেরটা লগ এন হোমার কথা আই গেস। log n, হ্যাঁ, ও সরি log n না, খালি n, অর্ডার অফ n, অর্ডার অফ n। তারপরেরটা, তারপরে একটা এন, তারপরটা n কেন হবে? 40 পর্যন্ত চলবে। 40 পর্যন্ত চলবে, তাহলে n হইলো। তাহলে এটা কি অর্ডার ও অফ 1 40? হবে, তাহলে 1 হবে ভাই, অর্ডার অফ 40 1 মানে কি? অর্ডার অফ 1। হবে। ঠিক আছে, এই ভুলটা কইরো না ভাইয়া পরীক্ষায়। আচ্ছা, এরপরেরটা কি? দোস্ত অর্ডার অফ 40 টা 1 অর্ডার হলো কেন? আমি ফার্স্টের দিনই যে জিনিসটা বুঝাইছিলাম অঙ্কন্দ্রে, সেটা দেখেছে আমার টাইম কমপ্লেক্সিটি ডিপেন্ড করতেছে নাম্বার অফ ইনপুটসের উপরে। হ্যাঁ, ইটস নট টাইম আচ্ছা। কমপ্লেক্সিটি জিনিসটা আমার রিয়েল লাইফের টাইমের মতো না, এটা হচ্ছে কম্পারেটিভ টাইম। হ্যাঁ, হুম। যদি আমার এখানে এন থাকতো 40 জায়গায়, তাহলে এটা অর্ডার অফ এন হইতো। সো এনের জায়গায় তোর কাছে এখন ভ্যালু আছে, যে ভ্যালুটা হচ্ছে 40, মানে তুই জানোস ডেফিনেটলি যে এটা 40 বারই ঘুরবে, এটা 40 বারের বেশি ঘুরবে না, বা 40 বারের কম ঘুরবে না। ঠিক আছে, তার মানে কি এটা একটা কনস্ট্যান্ট টাইম যেটা তোর জানা আছে। এটা যদি এন থাকতো তাহলে কি হতো, যে আমার ইনপুট যেটা হবে সেটার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে। হুম।
ঠিক আছে। সো এইরকম যত এই জিনিসটা এই ট্রিকটাই অনেক কোয়েশ্চেনে দেখবি ফাইনালের মিডের কোয়েশ্চেন সলভ করতে গেলে, যে অনেক বড় বড় ভ্যালু দিয়ে দিছে কিন্তু তোর জিনিসটা ডিরেক্ট ভ্যালু দিয়ে দিছে। যদি পুরা ডিরেক্ট ভ্যালু দেওয়া থাকে এটা পুরাটাই অর্ডার অফ ওয়ানে চলে যাবে, আনলেস আনটিল যতক্ষণ না এখানে কোনো একটা এন আসতেছে ওই জিনিসটার পুরা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ ওয়ান। ঠিক আছে, ইনপুট সাইজ আসলে তখনই ঝামেলা। ক্লিয়ার হয়েছে? ইয়াপ। ব্যাপারটা কি বল। এটা অর্ডার অফ এন হবে না? এটা অর্ডার অফ এন। ঠিক আছে, হ্যাঁ এই জিনিসগুলো ডিরেক্ট এভাবে লিখিস না। হ্যাঁ এটা কিভাবে লিখবে, এটা হইতেছে n/5 আসে, n/5 ইকুয়ালস টু অর্ডার অফ এন, এইভাবে লিখবে। ওকে, তাহলে এই পুরো জিনিসটার টাইম কমপ্লেক্সিটি কি হলো দেখি, log 7n, এইটা ভিতরে যে সেটা গুণ, এটার সাথে অর্ডার অফ ওয়ান গুণ, অর্ডার অফ ওয়ান গুণ হতে লাভ নেই, কোনো চেঞ্জ হবে না, এটার সাথে এটা গুণ, তাহলে এইটা ইনটু অর্ডার অফ এন স্কোয়ার, তাহলে এন স্কোয়ার log 7n অর্ডার অফ। ক্লিয়ার? এম এর পার্টটা মানে লাস্টেরটা একটু বোঝাতে পারবি আরেকবার? লাস্টের পার্টটা মানে এইটা, এটা কিভাবে এসে? হ্যাঁ এটা এটা নরমাল সূত্র থেকে। আচ্ছা শুন, হ্যাঁ সাপোজ এখানে অর্ডার অফ 40 না থাকলো, হুম, এন বা লগ সামথিং একটা থাকলো, তাহলে এটা কিভাবে কাউন্ট যদি এখানে এন হইতো, হুম এটা এন, আচ্ছা ধরলাম আমরা এন, ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা কি চেঞ্জ হতো যে অর্ডার অফ লগ এন তো সেমই থাকতো, এইটা ভিতরে কি হতো, এইটা ইনটু লগ কত, এটা অর্ডার অফ এন, সরি লগ কেন লিখছি তাহলে, এটা অর্ডার অফ এন, অর্ডার অফ এন, অর্ডার অফ এন এর ভিতরে কি এই দুইটা লুপ আছে না, তাহলে এই ব্র্যাকেট দিয়ে একটা ভিতরে একটা লুপ কি অর্ডার অফ এন, আর Yep. এটা কি পরপর লুপ আছে, এটা কি কনক্যাটেনেশনের ভিতরে, সরি ইন্ডেন্টেশনের ভিতরে নাকি জাস্ট পরের লাইনে? পরের লাইনে পরের লাইনে মানে কি, line. এটা যোগ না। অর্ডার অফ এন, আর ভিতরে জিনিসপাতির ক্যালকুলেশন করলাম না, তাহলে কি হলো জিনিসটা, অর্ডার অফ এন আর অর্ডার অফ এন ইকুয়ালস টু অর্ডার অফ মানে টু অর্ডার অফ এন, টু অর্ডার মানে টু অর্ডার অফ এন, সো এইটা আর অর্ডার অফ এন সেম কথা, সো বেসিক্যালি এই নাম্বারটা বাদ অর্ডার অফ এন, তাহলে কি হতো অর্ডার অফ এন স্কোয়ার, আর এখানে অর্ডার অফ লগ এন মানে লগ 7, বেসিক্যালি সেম অ্যান্সারই আসতো। ঠিক আছে, বুঝতে পারছি। দেখেন এই জিনিসগুলো কিন্তু আমার এক্সাক্ট টাইম না, হ্যাঁ এগুলো হইতেছে আমার একটা রিলেটিভলি হিসাব করতেছি যে এন এর ভ্যালু হইলে আমার এই জায়গায় এই ভ্যালুটা ওইভাবে চেঞ্জ হবে। ঠিক আছে, সো এই দুইটা জিনিসের সেম ভ্যালু আসছে তার মানে কিন্তু এই না যে যখন এটাকে আমি রিয়েল টাইমে ক্যালকুলেট করব তখন রিয়েল টাইমে এই দুটোর ভ্যালু আসলে সেম আসবে, রিয়েল টাইমে কিন্তু ভ্যালু চেঞ্জ হবে। আচ্ছা দোস্ত, এমনও কি হয় যে দুইটার টাইম মানে সেম আসার পরে যে বলে না যে কোনটার টাইম কমপ্লেক্সিটি বেশি কম, হ্যাঁ হ্যাঁ, এবং কম্পেয়ার করতে দিলে দুইটার যদি সেম হয় তখন না না কেসটা কি এরকম হয়? এরকম হবে না, টাইম কমপ্লেক্সিটি দুইটা যদি সেম বলিস তার মানে ওই দুইটা টাইম কমপ্লেক্সিটি সেম, আমরা যে অ্যাসিম্পটোটিক নোটেশনে ক্যালকুলেশন করতেছি দুইটা টাইম সেম, রিয়েল টাইম ডিফারেন্ট, বাট রিয়েল টাইম ক্যালকুলেশন মাথায় আনতে হবে না। তোর কোডের ক্ষেত্রে আমার এই টাইম কমপ্লেক্সিটি রিলেটিভ যেটা এটাই বেশি ইম্পর্টেন্ট। বুঝছি। ঠিক আছে, আচ্ছা সো এরপর একটা কোয়েশ্চেন আছে, এটা কি, আচ্ছা এই তো একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন পাইছি, এই যে যে কোয়েশ্চেনটার কথা বলতেছিলাম এটা নিয়ে আমরা মিডের আগে আধা ঘন্টা মাথা চুলকাইছি, তারপরে যা যখন জানছি যে এটার অ্যান্সার এত সোজা ডিপ্রেশনে চলে গেছি। কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনে এরকম এরকম লেখা থিওরি প্রচুর থাকবে। শুরুতে ডিপ্রেশন নেবে? না 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 পর পর, ডিপ্রেশন তো পাবি না, এই জন্যই তো আমি আছি। সবাই কোয়েশ্চেনটা পর।
এটা কি কোনো লগের লগ? আচ্ছা, তো আমি কোয়েশ্চেনটা পড়ি। হ্যাঁ, বলছে কি ইন আ প্রাইমারি স্কুল স্কলারশিপ বাংলাদেশ 4 লাখ স্টুডেন্ট টেক পার্ট। হ্যাঁ, তার মানে লুপ কতজনের? লুপ হইতেছে 4 জন, 4 লাখ। 4 লাখের। তো 4 লাখ লুপের ভিতরে কি করতেছে ওরা? সর্ট করে টপ 50 জন নিতেছে, তাই না? তারপরে ওইখান থেকে প্রত্যেকটা কনস্ট্যান্ট টাইমে অ্যাওয়ার্ড দিতেছে। এখন মজার জিনিস হইতেছে এখানে কি সবগুলা নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে না, কোনো ইনপুট সাইজ আছে? অর্ডার অফ 1 হবে। এটা অর্ডার অফ 1 হবে পুরাটা। কেন? তার কারণ হইতেছে ডিরেক্ট ভ্যালু দেওয়া আছে, সব ভ্যালু দেওয়া আছে 4 লাখ 50 আর প্রত্যেকটা কনস্ট্যান্ট টাইমে। এই পুরা জিনিসটা হইতে টাইম লাগবে অর্ডার অফ 1। রিয়েল টাইম এটা লাগবে না, সম্ভব না, এর থেকে বেশি টাইম লাগবে, কিন্তু টাইম কমপ্লেক্সিটি রিলেটিভ হিসেবে অর্ডার অফ 1 লাগবে। n log n ই তো আসবে নাকি? আরে অর্ডার অফ 1 n log n করতে পাইলি? আচ্ছা, অর্ডার অফ 1 আসলে বুঝতে, বাট ক্যালকুলেট কিভাবে করছে এটা তো প্রসেসটা দেখা। ক্যালকুলেট বললাম তো, এখানে বোঝার কিছু নাই। এটা হইতেছে 1 নম্বরের কোশ্চেন। এখানে কি বলে দিছে? তোকে ডিরেক্ট ভ্যালু দিয়ে দিছে, n এর ভ্যালুটা দিয়ে দিছে না? ইয়েস। সো এটা করতে কি তো অর্ডার অফ ধরলাম 4 লাখ, মানে শর্ট করতে n স্কোয়ার টাইম লাগে। হ্যাঁ, অর্ডার অফ n স্কোয়ার টাইম লাগে। সো এটা যদি হয় 4 লাখ স্কোয়ার, এটা তো একটা নিউমেরিক্যাল ভ্যালুই, তাই না? তার মানে কি এটা বেসিক্যালি অর্ডার অফ 1। সাপোজ এখানে 4 লাখ না দেওয়া হলো, জাস্ট এনই বলা হলো, তাইলে ওটা 1 নম্বরের কোশ্চেন দিবে না, ওটা অনেক বড় কোশ্চেন হয়ে যাবে। ঠিক আছে? আর যদি n দিয়ে দেয়, n দিয়ে দিলে এটা ডিপেন্ড করে কোন সর্ট ইউজ করতেছিস। যদি আজকে যে সর্টগুলো দেখাবো n স্কোয়ারের সর্ট, তাহলে অর্ডার অফ n স্কোয়ার টাইম লাগবে, অথবা অর্ডার অফ n log n টাইম লাগবে। দুই টাইপের সর্টিং শিখবো আমরা আর কি, একটা n স্কোয়ার আর একটা n log n। সো যদি এখানে 4000 মানে 4 লাখ দেওয়া না থাকতো, তাহলে n স্কোয়ার টাইম লাগতো বা n log n টাইম লাগতো। তোর কোশ্চেনে হলো কনস্ট্যান্ট টাইম কথাটা উল্লেখই করে দিয়েছে। কনস্ট্যান্ট টাইম বলছে প্রত্যেক জনকে কনস্ট্যান্ট টাইম দিতে লাগে, সেটা সমস্যা না। সমস্যা হইতেছে কি আমার এখানে 4 লাখ স্টুডেন্ট থেকে তো প্রথমে টপ 50 কে আলাদা করতে হইতেছে, আমার সর্ট করতে হইতেছে না? আমাদের টাইম লাগার কথা এই সর্টিং এ, কিন্তু আমাদেরকে যেহেতু ডিরেক্ট ভ্যালু দিয়ে দিছে, কোনো ইনপুট নাম্বার নাই, তাহলে পুরো জিনিসটা কনস্ট্যান্ট টাইম হয়ে যাবে। যদি না দেওয়া থাকতো তাহলে আমরা n স্কোয়ার অথবা n log n টাকে এখানে অ্যান্সার হিসেবে লিখতে পারতাম, কারণ এখানে বড় টাইম হইতেছে n স্কোয়ারই, এইটার সাথে কি হবে অর্ডার অফ 1 যোগ বা গুণ হবে যদি n দেওয়া থাকতো, সরি n না দেওয়া থাকতো ভ্যালুটা। সো এই কোশ্চেনের অ্যান্সার হইতেছে অর্ডার অফ 1, কারণ প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, প্রত্যেকটা করতে কনস্ট্যান্ট টাইম লাগবে। অর্ডার অফ 1 মানে কনস্ট্যান্ট টাইম লাগা। ওকে, এটা দেখো, এটা টাইম কমপ্লেক্সিটি কি হবে? এটা দেখো, আমি ততক্ষণ দেখে আর কোনো কোশ্চেন আছে নাকি, নাহলে বাদ দিব। এটা কি? আচ্ছা, এখানে ইজি করে দিই, সেটা হচ্ছে এই লেন্থ অফ এলিমেন্ট ইকুয়াল টু ধরে নিই আমরা n। এটা কোশ্চেন লিখবা যে অ্যাজিউমিং লেন্থ অফ এলিমেন্ট ইকুয়ালস টু n, তারপরে ক্যালকুলেশনটা করব। এলিমেন্ট স্কয়ার হবে না? এলিমেন্ট স্কোয়ার ফার্স্টে কি হইছে ফর আউটার রেঞ্জ, মানে পুরোটার উপরে চলতেছে। সো বেসিক্যালি অর্ডার অফ n, ফর ইনার এটা অর্ডার অফ n, ভিতরে ইফ আউটার ইকুয়াল টু ইনার, হ্যাঁ কন্টিনিউ। আউটার ইকুয়াল টু ইনার কি কখনো হবে? না। কেন হবে না? হতে পারে তো। হ্যাঁ, হতেই তো পারে, কারণ লগের মানে সরি লেন্থ অফ এলিমেন্টস দেওয়া না। হুম। যদি এমন হতো যে ফর আইনার ইন রেঞ্জ আউটার, হ্যাঁ, তো এখান থেকে করলো কি, এখান থেকে
আবার এই লুপে চলে যেতেছে, কিন্তু বুঝো কন্টিনিউ মানে কি, যে লুপে আছে সেই লুপেরই ফার্স্টে চলে যেতেছে না, গেল। তার মানে কি হলো, আমার এই ভিতরের পার্টটা স্কিপ হইতেছে, এই ভিতরের পার্টটার টাইম কমপ্লেক্সিটি কত? কনস্ট্যান্ট না, মানে ওয়ান। One. তো কথা হইতেছে আমার কি কখনো এই পার্টটাতে আসতে পারবে কোড? বাট এদের কন্টিনিউ দেওয়া, ব্রেক থাকলে না। না না, বল না, এই পার্টটা বলছে, এই সেকেন্ড ইফটা থেকে আমার কোড কখনো আসতে পারবে? না, যদি আউটার আর ইনার মানে সেম না হয় সেক্ষেত্রে আসতে পারবে। সো বেসিক্যালি এখানে এলিমেন্টটা বের করতে বলছে কিন্তু। সো এটা কখন কাজ করবে, ধরে আমরা এরকম একটা লুপ আছে, মানে অ্যারে আছে 1 2 3, সরি 3, আর একটা হলো 4 5 3, এরকম একটা মানে অ্যারে আছে দুইটা, হ্যাঁ। তো আচ্ছা না, অ্যারে তো একটাই এখানে, সরি মাই ব্যাড। আচ্ছা, সো এখানে যদি কোনোদিন ইফ আউটার অ্যারে মানে আউটারের নাম্বারটা আর ইনারের নাম্বারটা যদি সেম হয়ে যায়, তাহলে কন্টিনিউ হয়ে যেতেছে, রাইট? সো আমার যদি এই জিনিসটা ট্রু হইতে হয়, ইফ এলিমেন্ট আউটার আর এলিমেন্ট ইনার ইকুয়াল হইতে হয়, ঠিক আছে, তাহলে আমার কি হইতে হবে, যে এই দুইটা ভ্যালু সেম হইতে হবে, আউটার আর ইনারের ভ্যালুটা সেম হইতে হবে। কিন্তু এটা তো কোনোদিন হইতেছি না, কন্টিনিউ চলে যেতেছে। এছাড়াও আরেকটা ওয়েতে হইতে পারে, সেটা হইতেছে যদি আমার এখানে এরকম ডুপ্লিকেট ভ্যালু থাকে, ঠিক আছে, কি হলো 1 3 3, এটা কত 2, এটা হলো 3, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই কন্টিনিউয়ে যাইতেছে না, এইখানে যে আমার লুপ থেকে বের হয়ে যাইতেছে, তাই না? কারণ এখানে রিটার্ন দেওয়া যেহেতু, তার মানে কি পুরো কোডটা বন্ধ হয়ে যাবে। তো এখন বিষয় হইতেছে, ডাজ ইট ম্যাটার? এই পুরো জিনিসটা কি এখানে কোনো ম্যাটার করতেছে? তোমার তো কোডের এখানে এটাকে আমরা একটা অ্যাজিউমিং অ্যারে নিয়ে নিছি। অ্যারে তো এমনও হইতে পারে যে এখানে 3 কে, এখানে কিছুই নেই, এখানে 100 আছে, আর এক পরেরটা আছে হলো ধরলাম 2000, কোনোভাবে তো এটা মিলার চান্সই নাই। সো আমাদেরকে কখনো এইটা চিন্তা করা যাবে না যে এই কোডটি কি হইতে পারে নাকি হইতে পারে না। আমাদেরকে আমরা জাস্ট ওইটা টাইম কমপ্লিসিটিটা না চিন্তা করব। এই লজিক্যাল চিন্তা করতে গেলে আমাদের ঝামেলা বাইতে যাবে। আমরা এখানে চিন্তা করব কি, এখানে চিন্তা করব যে এখানে যদি ব্রেক থাকলে বিষয়টা আলাদা ছিল, হ্যাঁ। ইফ আউটার ইকুয়াল টু ইনার কন্টিনিউ, এটা করতে কত টাইম লাগতেছে, এটা করতে অর্ডার অফ 1 টাইম লাগতেছে, পাঠাই দিতেছি। এটা করতে কি টাইম লাগতেছে, ইকুয়াল টু যদি ইকুয়াল হয় তাহলে অর্ডার অফ 1 টাইম লাগতেছে, আর উপরে কি অর্ডার অফ এন, তাহলে জিনিসটা ক্যালকুলেশন কি হবে, অর্ডার অফ এন ইন্টু অর্ডার অফ এন, এইটার ভিতরে অর্ডার অফ 1 প্লাস অর্ডার অফ 1, এইটার অ্যান্সারটা আসবে অর্ডার অফ এন স্কোয়ার। কারণ আমরা সবসময় ওয়ার্স্ট কেসটা বের করতে চেষ্টা করব, ঠিক আছে? বেস্ট কেস বের করা আমাদের পক্ষে সম্ভব না। বেস্ট কেস এমন হইতে পারতো যে প্রথমে আমরা অ্যান্সার পেয়ে গেছি, কোড বন্ধ হয়ে গেছে, তাই না? তো আমাদেরকে এমনভাবেই চিন্তা করে নিতে হবে যে এই সবগুলা প্রত্যেকটা লাইনে এক্সিকিউট হবে বা এক্সিকিউট হবে না। তো এটা চিন্তা করে আমাদেরকে এটার ভ্যালুটা বাইর করতে হবে। তার মানে এই পরীক্ষার হলের ভিতরে যে এই ভ্যালুগুলো বসায়, মানে একটা অ্যারে চিন্তা করে ওইটার ভিতরে হইতে পারে নাকি হইতে পারে না, এইসব চিন্তা ভাবনা কোনোদিন করবো না, ঠিক আছে? বুঝতে পারছি? 230 টপিকের মতো অনেকটা না? হ্যাঁ, 230 জিনিসটার মতো, টাইম কমপ্লেক্সিটির বিষয়টা একটু 230 মতো, যে কি হইতে পারে এটা তুমি আসলে জানো না, সো ডোন্ট অ্যাজিউম এনিথিং। এন আছে, সুন্দর মতো এন দিয়েই চালায় দাও। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন দেখো, এটা দেখে টাইম কমপ্লেক্সিটি শেষ, মানে এই পার্টটা দেখাবো না, এরপরে আজকে দেখাবো, কি বলে আর দুটো সর্টিং, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা দেখো, কইরা দেখো, বুঝো নাকি।
পড়ছো কোয়েশ্চেন? এটা আগে মডুলাস চালাবো না, মানে মড দিয়ে করবো না? আবার কমপ্লিকেটেড চিন্তা, এটা 1 নাম্বারের কোয়েশ্চেন, কোনো কমপ্লিকেটেড চিন্তা নাই, মডুলাস নাই। ব্রাহ। অর্ডার অফ এন হবে না? অর্ডার অফ এন হবে। কেমনে হয়েছে বুঝো, অ্যান্সার ঠিক আছে, অর্ডার অফ এন। স্টুডেন্ট সংখ্যা তো বলে দেয় নাই, কাজে ওটা তো মানে অর্ডার অফ এন। হ্যাঁ স্টুডেন্ট সংখ্যা বলে দেন এন, বাট কেন অর্ডার অফ এন হইলো? এন স্কোয়ার, এন কিউব, লগ এন, এগুলো কেন হইলো না? আচ্ছা দেখো আমি বলি, এনে কি হয়েছে, বলছে যে আমাকে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স শিট দিছে, প্রত্যেকজনের একটা ইউনিক আইডি আছে, আই হ্যাভ টু কাউন্ট দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভিং আ ইভেন নাম্বার অ্যাজ আইডি। তাহলে বেসিক্যালি আমার কাছে, আচ্ছা আরেকটা পরের লাইনটা বলে নি, দ্য লিস্ট ইজ সর্টেড বাট দ্য আইডিজ আর নট নেসেসারিলি কনজিকিউটিভ। সো আমার কাছে এরকম একটা আছে 1 2 3 4 5 10 19 25 23 লিখছি 5 পয়লা 30। আচ্ছা সো আমাকে বলছে কি এইখান থেকে কয়টা ইভেন সেটা বের করতে, এটা বের করতে আমার টাইম কমপ্লেক্সিটি কি লাগবে। এখানে ঝামেলাটা কোন জায়গায় বাধাইছে, বলছে যে আইডিজ আর নট নেসেসারিলি কনজিকিউটিভ, মানে এই যে 5-এর পরে 10 থাকতে পারে, ঠিক আছে। সো ওই যে আমরা ছোটবেলায় যে অড ইভেনের লুপ চালাইতাম, যে লুপের ওইখানে 2 করে বাড়াই দিতাম ইনস্টেড অফ 1, তাহলে বাইরে হয়ে যেত, ওইটা এখানে করা যাবে না। সো আমার করতে হবে কি, আমার তার মানে পুরা স্টুডেন্ট লিস্টটাকে ঘুরতে হবে। পুরা স্টুডেন্ট লিস্টের সাইজ কত, এন, তাহলে কি হলো ফর আই ইন এন, তাই না? তাহলে আমার কি হইতেছে, পুরা লুপটা একবার ঘুরতে হইতেছে না, মানে পুরা অ্যারেটা, তাহলে কি অর্ডার অফ এন। বুঝতে পারছি? আফিফ বুঝছিস কেন হয়েছে এন? ওটাই করছি, বাট ব্যাখ্যা করতে পারি নাই। ঠিক আছে, নিনি সাহিল কোয়েশ্চেন এনে। আচ্ছা না, এটা কি আমার ওইভাবে মাথায় আসছিল দোস্ত, যে মানে কি আইডিটা আগে চেক করে নিতে, মড টু দিয়ে যদি ইভেন হয় তো টু ওই তো মানে ঠিক আছে। সবগুলোকে একটা একটা করে ধরে ধরে চেক করতে হবে আর কি বেসিক্যালি। বুঝছি। এরকম কোশ্চেন থাকলেই খালি অ্যানসার করা, নাকি ওই কোডটাও একটা না মানে না, 1 অ্যাসিউম করে নাম্বার দিই? বুঝুন তো, 1 নাম্বারের কোয়েশ্চেন, এক নম্বর, sorry। 1 নাম্বার ম্যাক্সিমাম 2 নাম্বার, 2 নাম্বার হইলে বলবে একটু ডিসক্রাইব করতে যে কিভাবে হয়েছে, ঠিক আছে। এই এই এক্সামে হইতেছে প্রচুর পরিমাণে এই যে 1 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার এরকম করে অনেকগুলা কোয়েশ্চেন দেয়, যে কারণে ঝামেলাটা বাইদা যায়। আচ্ছা এখন খুব অ্যানোয়িং একটা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব, যেটা মানে লাইক 221 এ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি ফ্যাকাল্টিরা আসলে ক্লাসে এক্সামে কোয়েশ্চেন কিরকম আসে এগুলো দেখায় না, ঠিক আছে। জাস্ট থিওরি পড়ায় ছেড়ে দিবে আর ল্যাবে খালি এক্সাম নেবে, ল্যাবে কিছু পড়াবে না। মিড ফাইনালের এক্সামে যে কোয়েশ্চেনে বা কুইজের কোয়েশ্চেনে আসলে কোয়েশ্চেনটা কিরকম করে দিবে, আমরা অ্যান্সার কিভাবে লিখবো সেটা আমাদের কোনো চিন্তা ধারণাই থাকে না, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত না হয় ভদ্র মানুষের মতো দেখলাম কি লুপ থেকে আমাদের টাইম কমপ্লেক্সিটি বাইর করতে দিছে, আমরা বাইর করছি। এই বাবা সাহেবের মতো কি কোনো কোয়েশ্চেন এখন পর্যন্ত দেখছো কেউ? যারা আগে করছো তারা আই গেস দেখছো, বাট নতুন যারা তারা আই ডোন্ট থিংক দেখছো, না নিয়ে নেই। ঠিক আছে। না ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেনটা কি বলছে যে আমাকে এফ অফ এন দিয়ে দিছে, মানে আমাদেরকে রিয়েল টাইমটা দিয়ে দিছে, এখান থেকে অ্যাসিম্পটোটিক আপার বাউন্ড মানে আমার অর্ডার অফ এন বা অর্ডার বিগতে লিখতে হবে আর কি সব কিছু, ঠিক আছে। তাও বিগতে লেখার লাইক লেখা যায় তো এনিওয়েতে, হ্যাঁ যদি লগ থাকে। আমরা কি পড়ছিলাম যে ওই সিরিজটা কি কারো মনে আছে, যে সিরিজটা মুখস্থ করতে বলছিলাম, অর্ডার অফ 1, এরপরে এর থেকে বড় হইতেছে অর্ডার অফ লগ এন, লগ টু 1 n, হ্যাঁ লগ 2 বেস এন বা লগ এন আর কি, যত বেজই থাকুক। এটার থেকে বড় হইতেছে অর্ডার অফ n, এন, এটার থেকে বড় তারপর n হইতেছে log n, এন n লগ log n, তারপর n স্কয়ার, এন লগ এন, এরপরে হইতেছে অর্ডার অফ এন n স্কয়ার, n কিউব, এই তো এন কিউব, এরপরে মানে কিউবের জিনিসপাতিগুলো, এরপরে হইতেছে কি অর্ডার অফ 2 টু দি পাওয়ার এন বা
ওই তো যে ভ্যালু থাকে ওইটা পাওয়ার আর কি, তাই না? এরপরে হইতেছে হলো অর্ডার অফ n টু দি পাওয়ার n, এরপরে অর্ডার অফ n ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা যে মুখস্থ করতে বসলাম এটা লাগবে হইতেছে এই কোশ্চেনের ক্ষেত্রে। আমাদেরকে কি বলছে যে অ্যাসিম্পটোটিক আপার বাউন্ড বাইর করতে। তো বেসিক্যালি এটা হইতেছে আমাদের ডিরেক্ট ভ্যালুটা, আমরা যে এই যে এইভাবে লিখতাম না, যে ধরলাম 2 মাইনাস n বাই 5, এখান থেকে যে আমরা অর্ডার অফ n লিখতাম, তাই না? সো এই জিনিসটা থেকে আমাদেরকে এই রকম করে জিনিসটা লিখতে হবে, বুঝতে পারছি? ওকে, তো আমরা এখানে যেটা দেখতে পারি যে আমাদেরকে বলছি আপার বাউন্ড। তো আমাদেরকে এইটার থেকে ইমিডিয়েট যে বড় ভ্যালুটা আছে সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। লগ এন এর থেকে ইমিডিয়েট বড়, মানে লগ এন এর টু দি পাওয়ার অনেক বড় একটা নাম্বার আছে, ঠিক আছে? তার মানে এটা যত বড়ই হোক অর্ডার অফ এন এর থেকে তো বড় হইতে পারবে না, তাই না? কারণ যেহেতু এটা লগ এন, তাহলে এটার অ্যাসিম্পটোটিক আপার বাউন্ড কি হলো? অর্ডার অফ এন। তারপরটা কি আছে? এন স্কোয়ার লগ এন, ঠিক আছে? এন স্কোয়ার লগ এন, এখানে আমরা লগের পার্টটাকে যদি ইগনোর করি, কি আছে? এন স্কোয়ার। এন স্কোয়ার যত বড়ই হোক বা এন স্কোয়ারের সাথে যতই গুণ হোক এন কিউবের থেকে তো বড় হইতে পারবে না। এই যে এইখানে যেহেতু আছে এন স্কোয়ারের পরে কি আছে? অর্ডার অফ এন কিউব, এটার থেকে বড়, ঠিক আছে? তারপরেরটা কি আছে? পরেরটা পলিনোমিয়াল। এটা কি হবে বলো? এটা পড়াইছি ক্লাসে। n কিউব কাউন্ট হবে যেহেতু যেটা ইয়েটা সবচেয়ে বড়। যেটার পাওয়ার সবচেয়ে বড়, যোগ থাকলে যেটার পাওয়ার সবচেয়ে বড় খালি সেটা কাউন্ট হবে। পরেরটা কি? 2 পয়েন্ট সামথিং টু দি পাওয়ার n, ফ্যাক্টোরিয়াল n। ফ্যাক্টোরিয়াল n কেন? 3 টু দি পাওয়ার n হতে পারে না? ও 2 হইতাছে, 3 বানাই দিছি। n log n একটা কি হবে? তো 3 না দিয়ে ওইটা দিয়ে দিলেও হবে না? এটা দিলে কেন হবে? কারণ এটা তো 2 এর থেকে বড় হইতেছে, 2 এর থেকে বড় হওয়া লাগবে না? রাইট। ঠিক আছে, ছোট হওয়া যাবে না ভ্যালু, বড় যত ভ্যালুই হোক ট্রাই করবো যে সবচেয়ে ক্লোজেস্ট ভ্যালুটা নেওয়ার, ঠিক আছে? এরপরে n স্কয়ার পরেরটা। পরটা n স্কয়ার কেন? পরটা তো n log n আছেই, তো এটাকে ডিফল্ট n log n ই লিখি, সমস্যা নেই তো। এটা n log n হবে। n log n ই তো আছে, এখানে তো কোনো ঝামেলাযুক্ত কিছু নাই। এরপরটা কি হবে? এরপরটা অনেক দেখতে অনেক মাথা খারাপ হয়ে যাইতেছে। একটা n আছে, n এর সাথে আরেকটা n গুণ আছে, কিন্তু দুনিয়ার যত কাহিনী টাহিনী কইরা এটাকে 5/2। এটা কখনো n স্কয়ারের থেকে বড় হইতে পারবে? কারণ দেখো স্কয়ারের উপরে এটাকে আবার কিউবিক রুট করছে, তার মানে কি এটার ভ্যালু অবশ্যই লেস দেন n, এটার ভ্যালু অবশ্যই লেস দেন n, তার মানে কখনোই n স্কয়ারের থেকে এই পুরো জিনিসটার ভ্যালু বেশি হইতে পারে না। এই জিনিসগুলা মানে যদি এত ইজিলি মাথার ভিতরে না আসে, একটা কাজ করতে পারবা, n এর একটা র্যান্ডম ভ্যালু ধরবা, 2 3 4 5 যেটা ভালো লাগে ধরে ধরে বসাবা, ঠিক আছে? বসালে দেখবা এরকম ভ্যালু বাইর হইতেছে, ভ্যালুর উপরে চিন্তা করে তোমরা এই জিনিসটা লিখতে পারবা। আচ্ছা n log n এর আপার বাউন্ড সেম কেমনে? কারণ n log n তো আমাদের ডাইরেক্ট আপার বাউন্ডের সূত্রতেই আছে না? অর্ডার অফ n log n। ওইটাও লেখা যায় না যে অর্ডার অফ n টু দি পাওয়ার 1 প্লাস রুট 2/3? কোনটা? মানে লাস্টেরটা হ্যাঁ, লাস্টেরটা কি লিখবে? n টু দি পাওয়ার 1 প্লাস রুট 2/3। n টু দি পাওয়ার 1 প্লাস রুট 2/3, এটা তুই কই দেখলি? মানে এটা তো ওখান থেকে বের করা যায়। 4/3 হবে, n টু দি পাওয়ার 4/3 আচ্ছা, হবে। বের হবে, হ্যাঁ। ঠিক আছে, এখান থেকে ভ্যালু আসবে, বাট এটা কি আমাদের এই সব নোন ভ্যালুগুলোর মধ্যে কিছু? ওটা না, হবে, ঠিক আছে? দ্যাটস লাইক আমি কি বলছি যে আমাদের অ্যাকুরেট ভ্যালু তো দরকার নেই, আমাদের একটা অ্যাপ্রক্সিমেশন দরকার। যে অ্যাপ্রক্সিমেশনটা কেন লাগবে পরের কোশ্চেনটা পড়ো, তাহলে বুঝবা। সর্ট দ্য ফাংশনস ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার গ্রোথ রেট অ্যাসিউমিং n ইজ সিগনিফিক্যান্ট। তার মানে আমাদেরকে এই জিনিসটাকে একটা অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হবে। তো আমি যদি এরকম আজব ভ্যালু ইউজ করি যেটা আমি জানি না, আমি কি অ্যাসেন্ডিং অর্ডারটা লিখতে পারবো? পারবো না, ঠিক আছে? কারণ ওইটার ক্ষেত্রে যে আমাদের জিনিসটা লিখতে প্যারা হবে। তো সেই জন্য হইতেছে আমরা এই জিনিসটাকে এরকম মানে যতটা ক্লোজ প্রক্সিমেশনে আমাদের জানা ভ্যালুগুলোর কাছে নিতে পারি সেগুলোর দিকে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এইগুলা প্রত্যেকটার ভ্যালু কিভাবে আসছে বুঝতে পারছেন? তাহলে আমি 2 নম্বর পরের কোয়েশ্চেনটা সলভ করবো আর কি। আচ্ছা, কাছাকাছি কি আমি লোয়ার মান নিতে পারবো না, সবসময় না, আপার lower মান? bound না, কারণ এখানে কি বলে দিছে কি আপার বাউন্ড, অ্যাসিম্পটোটিক আপার বাউন্ড।
লোয়ার বাউন্ড না, সিগনিফিকেন্টলি লার্জ তো বলে দিছে। ঠিক আছে? সো ইট হ্যাজ টু বি লাইক লার্জার দ্যান ওইটা থেকে। তোর কোয়েশ্চেনে মানে মজার জিনিস হইতেছে যে এই কোয়েশ্চেনগুলোতে এই যে ধরো এটাতে যে আমাদের অর্ডার অফ এন স্কোয়ার আসছে না, এই জায়গায় যদি আমরা অ্যান্সারে অর্ডার অফ এন কিউব লিখি, দ্যাটস নট রং। বা অর্ডার অফ 2n কিউব মানে 2n লিখি, দ্যাটস নট রং। আবার লেখো না পরীক্ষার খাতায়, লাইক থিওরিটিক্যালি দ্যাটস নট রং। সো সিনিয়র ফ্যাকাল্টি যারা আছে তারা এটা নিয়ে কোনো প্যারা দিবে না, যদি এইটা কিন্তু আসলে ভ্যালু আসে না, ভ্যালু আমরা বাইর করতে পারি, ভ্যালু এটাই আসছে। আই এম সেইং জাস্ট যে ভ্যালু কিছুটা ডিফারেন্ট আসতেই পারে। দ্যাটস লাইক আমাদের সবসময় চাইছে কি আপার বাউন্ড চাইছে। সো আমাদের যদি এন স্কোয়ার না এসে এন কিউব লিখি, তাও তো ওইটার আপার বাউন্ডই, তাই না? ভ্যালু যদি 5 হয়, 5-এর জায়গায় যদি আমরা 5-এর থেকে বড় যে কোনো একটা ভ্যালু, 5-এর থেকে 10ও বড়, 5-এর থেকে 25ও বড়, তো অ্যান্সার তো দুটোই কারেক্ট। বাট আমরা চেষ্টা করবো কি যত ক্লোজ অ্যাপ্রক্সিমেশন করা যায়, 5-এর থেকে বড় ভ্যালু আমরা 10টাকে নিব, কারণ এটা হইতেছে দ্য ক্লোজেস্ট বিগার ভ্যালু দ্যাট উই নো। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে ইয়াটা পরের কোয়েশ্চেনটা বলো তো আমাকে, অ্যান্সার তোমরা পারবা? এখানে মোটামুটি পুরো জিনিসটা তো করে ফেলাইছি, এখান থেকে জাস্ট পরের কোয়েশ্চেনটা অ্যান্সার কি হবে এটা বলো। এখানে সবচেয়ে ছোট কোনটা? মানে কি বলছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে বলছে, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে অর্ডার অফ এন। সবচেয়ে ছোট কিছু অর্ডার অফ এন, তার মানে কি এফ অফ 1 হইতেছে, মানে f1 হইতেছে সবচেয়ে ছোট। এরপরে কোনটা? f1 এর থেকে বড় কোনটা? f1 এর থেকে বড় কোনটা? n log n Order এন of লগ n. এন। তাহলে f5। হ্যাঁ f5 এর n log n এর থেকে বড় কোনটা? এটা শেষ, এটা শেষ, এরপরে F6 তাহলে হচ্ছে f6। এরপরে F3 f3, f3 f2 যেহেতু দুটো সেম, সেটা f2 আমরা আগে লিখি কারণ 2 যেহেতু, বাট যাই হোক সেম আর কি, f3 ইকুয়ালস টু f, ইট ডাজন্ট ম্যাটার। এটার থেকে তারপরে একটাই বাকি আছে, f4। F5 f5 শেষ, f4 বাকি। F4 সরি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এই কোয়েশ্চেনগুলো? আই হোপ তোমাদের আর টাইম কমপ্লেক্সিটির এইরকম কিছু আজব ধরনের কোয়েশ্চেন আছে যেগুলো দেশে ফ্যাকাল্টিরা ক্লাসে দেখায় না, খালি পরীক্ষার মধ্যে দাপ করে দিয়ে দেয়, তখন প্রচুর প্যারা লাগে পরীক্ষার হলে যে হ্যাঁ এটার অ্যান্সার কি হবে। ঠিক আছে, তো এরকম জিনিসপাতিগুলো সবগুলো টপিকেই মোটামুটি আছে, সবগুলাই ট্রাই করবো সলভ করা। এটা ছিল টাইম কমপ্লেক্সিটির গ্যাঞ্জাম্মা জিনিসগুলা। n স্কয়ার আর n কিউব সেম, না, তা ওই F2 ইকুয়ালস টু F3 দিলে যে, এটা তো দুটাই কিউব, ও সরি n কিউব এটা কিউব, n কিউব, স্কয়ার ভাবছি। দুটাই কিউব। আচ্ছা, সো এটা হইতেছে হইলো লাইক নর্মাল লুপের টাইম কমপ্লেক্সিটি। আমাদের বাকি থাকবে রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি আর একটা ডিস্টার্ব টাইম কমপ্লেক্সিটি। যে ডিস্টার্ব টাইম কমপ্লেক্সিটিটা থেকে মিড ফাইনালে কোয়েশ্চেন আসবে না, কুইজে কোয়েশ্চেন আসবে। সো ডিস্টার্ব টাইম কমপ্লেক্সিটিটা আমি আসলে এখন এত প্যারা দিতে চাইতেছি না, এটা পরে একটা টাইমে দেখাবো নি। দোস্ত আমাদের মানে 2 নাম্বারটা আসলো না কেন? মানে এটা আমার আসছে, এটা ভুল হয়েছে নাকি জেনে নেবে। n কিউব log n আসলো না কেন? বিষয়টা হইতেছে যে তোর এন কিউব পুরা জিনিসটাই কিন্তু এইটার থেকে বড় হয়ে যেতেছে। তোর এই জিনিসটা মানে কি এন স্কোয়ার, তাই না? এন স্কোয়ার ইন্টু এন, এইটা হইতেছে বেসিক্যালি এন কিউব, তাই না? হ্যাঁ কিন্তু এই এনটের ভ্যালুটা কি এখানে ছোট হয়ে যেতেছে না? লগ করে কাহিনী করে ছোট করে ফেলাইতেছে না? রাইট। হ্যাঁ, আর তাহলে মানে এটা হইতেছে লাইক নর্মাল এক্সপ্লেনেশন। আর যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন চাস, সেটা হইতেছে যে লগ এন ইন্টু এন টু দি পাওয়ার এন, সে এই এনটা সামনে চলে আসবে। আর লগ এন এর ভ্যালু কত? 1, তাহলে এটার ভ্যালু কত হয়ে যেতেছে? এন স্কোয়ার ইন্টু এন, তাই হলো না? হ্যাঁ সো এটাই মানে ম্যাথমেটিক্যালি চিন্তা করলে হইতেছে এই জিনিসটা লাইক এই এনটা সামনে চলে আসবে এন, আর এই এন মানে লগ বেস এন ইন্টু এন এর তো ভ্যালু হইতেছে 1, যে কোনো কিছুর বেস 1, আর যদি
ভ্যালু সেম হয় তাহলে 1 হয়ে যায় পুরোটা। আর তুই বলছো সবসময় মানে অ্যাকুরেটটা না নিয়ে ওটার থেকে একটু ওইটার থেকে বড়টা একটু নিব। বড়টা নিতে, ইয়া। যেমন আমি যেটা বললাম 1 প্লাস রুট 2/3 ওটাকে 2 নিব আর কি, হ্যাঁ জিনিসটা এরকম। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তারপরে যে 2.2023 যেটা ওটা এটা 3 এটা 3 টু 3, দি পাওয়ার n নিব আর কি। হ্যাঁ। বুঝছি। অলরাইট। আর এইগুলা কিছু যেগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এগুলো অনেক ফ্যাকাল্টি প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ট্রাই জাস্ট করবা। প্রথমটা হলো না কেন? প্রথমটা মানে অর্ডার অফ লগ n ইনটু 2023 মানে 2023 হলো না কেন? বুঝি নাই। ফার্স্ট হ্যাঁ সেটটা অর্ডার অফ লগ n হ্যাঁ হ্যাঁ, টু দি এটা পাওয়ার। মানে এটাকে সামনে পাওয়ারটাকে সামনে নিয়ে এসে জাস্ট লগ ইন রাখতে চাইতেছস, হ্যাঁ। ঠিক আছে রাখ, এটাকে লিখলাম অর্ডার অফ লগ ইন। ও মানে আচ্ছা, ইটস ওকে তাহলে। আচ্ছা হ্যাঁ তাহলে হইছে। তোমার তো সিরিয়ালের কোনো চেঞ্জ হয়েছে? সিরিয়ালের তো কোনো চেঞ্জ হয় নাই। ও আচ্ছা, তাহলে অল গুড, তাহলে আমার হইছে আর কি। তাহলে ওইটাই ভুল গেছে খালি সেকেন্ডটা। ম্যাথমেটিক্যালি চিন্তা করতে চাইলে ইউ ক্যান ডু দ্যাট টু, ঠিক আছে? অথবা যদি ট্রাই করো যে মানে এগুলাতে কোয়েশ্চেন খুব একটা নাম্বার থাকে না, 2 নাম্বার 3 নাম্বার, এগুলো যত তাড়াতাড়ি শেষ করা যায় আর কি। এগুলোর কোনো শর্টকাটস আছে দোস্ত? না এগুলো শর্টকাট, ওই যে যেটা বললাম এটাই তো শর্টকাট, যে ডিরেক্ট আপার ভ্যালুটা বসাই দিছিস, কোনো চিন্তা না করে। আর যদি ভ্যালু এইভাবে ক্যালকুলেট করে নিতে চাস, ক্যালকুলেট করে নিতে পারো, সেম রেজাল্টই তো আসবে। মানে এরকম কি এরকম সলভ করতে করতে কিছু মানে কয়েকটা চেহারাই মুখস্থ হয়ে যাবে হ্যাঁ, যেরকম? কয়েকটা চেহারা মুখস্থ হয়ে যাবে। এই যেরকম ওই যে অর্ডার অফ 1 লগ এন, এন লগ এন, তারপরে এন স্কোয়ার, এন কিউব, এগুলো হইতেছে কমন, ঠিক আছে? এই জিনিসটা, এই যে 8 2 3, এটা অনেকটা আনকমন, বাট এটাও মনে হয়ে যাবে। সো ইটস প্রিটি ইজি। বুঝছি। আচ্ছা, সো এই পর্যন্তই হইতেছে হলো লাইক নর্মাল টাইম কমপ্লেক্সিটির জিনিস। এরপর একটা গেঞ্জাম্মা টাইম কমপ্লেক্সিটির জিনিস আছে, যেটা বললাম, যেটা আমি এখন দেখাতে চাই না, এটা হুদাই প্যারা, এটা পরীক্ষা আসেও না, কিন্তু এটা কুইজে আসে। সো এটা পরে একটা টাইমে দেখা দেবো না। আর ইয়ারটা রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি, যেটা মিড ফাইনালে সবচেয়ে বেশি আছে, ওইটাও পরে দেখাবো। এটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার যখন করবো তখন আমরা দেখবো, ঠিক আছে? আপাতত হইতেছে আমাদের একটা জিনিস দেখা দরকার ছিল, সর্টিং। সেটা কি তোমরা আজকে দেখতে চাও? পুরোটা না দেখাইলো অ্যাটলিস্ট লাইক কি কি সর্টিং আছে এগুলো দেখাটা একটু দরকার আজকে। ডেসক্রিপটিভে না যে বেসিক আইডিয়াস গুলো ঠিক আছে, দেখি ওইটাই কি তাহলে আমি সর্ট আছে। তাড়াতাড়ি হইতেছিল সর্টিং এর কি কি আছে ওটুক দেখাই দিই, আর নেক্সট ক্লাসে হইতেছে সর্টিং এর কোড সহ দেখাবো না, টাইম হ্যাঁ কমপ্লেক্সিটি, মানে ডিটেইলে পরে নেক্সট ক্লাসে সর্ট। ঠিক আছে? সো আমাদের সর্টিং আছে তো স্যার 2 টাইপের। হ্যাঁ, একটা হইতেছে হলো আমাদের জয় বাংলা সর্টিং। আমরা তো কেউ 110 111 এর সর্টিং পড়ি নাই, যদিও আমাদের সিলেবাসে ছিল, আমাদের ফ্যাকাল্টিরা পড়ায় নাই, গাইল দিলে ফ্যাকাল্টিরা দিও। সো 2 টাইপের সর্টিং আছে। একটা হচ্ছে ইটারেটিভ সর্টিং, যেটা আমরা এখন পড়বো। ইটারেটিভ সর্টিং এর টাইম কমপ্লেক্সিটি হতেছে n স্কোয়ার, অর্ডার অফ n স্কোয়ার। এটার ভিতরে কি কি আছে? এটার ভিতরে আছে হইতেছে হলো 3টা সর্টিং আছে। একটা হলো সিলেকশন সর্ট, যেটা ইয়াদে লিখে টাইপ করে লিখে, দ্যাটস বেটার। ফার্স্ট সেটা কি ইটারেটিভ? হ্যাঁ, এটা হলো ইটারেটিভ। এগুলো সিলেকশন সর্ট, বাবল সর্ট, আর একটা হলো এটার নামের বানান নামে ভুল লিখবো, শিওর থাকো, ইনসারশন। এটা বানান কেউ ঠিক করে নিও। আচ্ছা, এখানে দিয়েছে আমার এরর, সি ইউ আর হবে। হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। এই হইতেছিল আমাদের 3টা ইম্পর্টেন্ট ইটারেটিভ সর্ট, যে 3টা পারলেই হবে। 3টাও পারা লাগবে না। এখান থেকে সত্যি কথা, আমি পুরো 21 পার করছি, আমি খালি সিলেকশন সর্ট পারি, বাবল সর্ট, ইনসারশন সর্ট আমি পারি না। মানে পারি না বলতে আমি জানি হাউ ইট ওয়ার্কস, বাট কোড পারি না। সো 220 কেমনে করছস তাহলে? আমি জানি না, আমি পরীক্ষা কিভাবে পাস করি আমি নিজে বুঝি না মাঝে মধ্যে। হ্যাঁ, পরে গ্রেড শিটে একটা তুই পাস করস না এ প্লাস পাস না আরেকজন কেন? এই যে নাবিল ইসমাইল, এই যে মানুষজন, এই যে মার্চ ছটার মুখটা যে ঢুকে তুই আমার বল, মার্চ ছট কি পূজা? এই মাইক খুল ভাই, মারামারি করিস না। ইমতিয়াজ তো পারো এন লগ এর মার্চ শর্ট, ওটা হইতাছে হলো মার্চ শর্ট হইতাছে, ঠিক আছে? আরেকটা শর্ট, এটা ইটারেটিভ না, ওটা ডিভাইড এন্ড কনকারে, ঠিক আছে? সো এখানে বেসিক্যালি ইম্পর্টেন্ট নোটস যেগুলো দরকার, ঠিক আছে, এগুলো আল্লাহর ওয়াস্তে খাতায় লেখো, কারণ এগুলো কেউ বলে না, পরীক্ষার মধ্যে খালি মারা দিয়ে দেয়।
কখনো যদি পরীক্ষার মধ্যে বলে যে মিনিমাম অ্যামাউন্ট অফ সোয়াপ কত এটা বের করতে বলে, তাহলে এই সিলেকশন সর্টটা আমরা ইউজ করব, মিনিমাম সোয়াপ। মিন সোয়াপ বের করতে বললো। হ্যাঁ, আর এই সবগুলোরই ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি হইতেছে হলো ওয়ার্স্ট, আরে ভাই এস কই গেল, ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি হইতেছে অর্ডার অফ n স্কয়ার। ঠিক আছে, আর এই দুই ভাইজানের একটু ভালো স্বভাব আছে, এদের বেস্ট টাইম কমপ্লেক্সিটি হইতেছে অর্ডার অফ n। আচ্ছা, সর্টিং এর ক্ষেত্রে বেস্ট কেস কোনটা হতে পারে, এনি আইডিয়া? বেস্ট কেস হইতে পারে যখন অলরেডি জিনিসটা সর্ট করা আছে, আমার কোনো সর্ট করা লাগতেছে না আর, তখন ওইটা হচ্ছে বেস্ট কেস। সো আমার বেস্ট কেস বাবল সর্ট আর ইনসারশন সর্টের ক্ষেত্রে অর্ডার অফ n, আর সিলেকশন সর্টের ক্ষেত্রে অর্ডার অফ n স্কোয়ারই। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে কি লাগে, কি পাওয়া যায়। ঠিক আছে, সো আমার কাছে সবচেয়ে বেশি লাইক মানে কি বলবো ভায়াবল যেটা মনে হয় সেটা হচ্ছে সিলেকশন সর্টটা সবার একদম লাইক 100% ভালোভাবে পারা উচিত, কারণ সিলেকশন সর্টটা আলটিমেটলি যত টাস্কই করতে দিবে সবই করতে পারবা, আর সিলেকশন সর্টটা রিলেটিভলি অনেক ইজি বোঝা। আর পরীক্ষার ক্ষেত্রে এই তিনটা সিলেকশন সর্ট, বাবল সর্ট, ইনসারশন সর্ট এমনি তো বলে দিবে না, বলে দিবে যে n স্কোয়ার টাইমে কিছু একটা করতে হবে। আর এটা কোয়েশ্চেন দেখা মানে কোয়েশ্চেনটা দেখলে বুঝবা, অ্যান্ড লাইক এই কোয়েশ্চেনগুলো প্রিটি ইজি হয়, আর তোমাকে অনেক কঠিন কিছু দিবে না। এই যেই সর্টিং এর যে কোডটা আছে, সর্টিং এর কোডটা নিয়ে আসি, জিনিসটা দেখলে ভালো লাগবে। এই যে এই ভাইজানের 14 লাইনের কোড, 14 লাইনের মধ্যে হইতেছে এক্সট্রা লাইন আছে কিছু, এই লাইনটা লাগবে না, এই লাইন লাগবে না, এই লাইন লাগবে না। ঠিক আছে, তো 14 থেকে বাদ দিলাম 3, 11 লাইন। এই 11 লাইনের কোড যদি পারো তাহলে মোটামুটি একটা পুরা কোয়েশ্চেনের অ্যান্সার তুমি পারবা। এখন এখানে একটা ঝামেলা আছে, সেটা কি তোমাকে ডিরেক্টলি কখনো বলে দিবে না যে ভাই সিলেকশন সর্ট করো, এটাকে ভদ্র মানুষের মতো। এই 11 লাইনের কোডকে তোমার কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করে মডিফাই করতে হবে। ঠিক আছে, যেরকম এইটাতে কি আমরা একটা অ্যারের উপরে বেস করে এটাকে ইটারেট করতেছি বা একটাকে সর্ট করতেছি, এমনও কোয়েশ্চেন হতে পারে যে তোমার দুইটা অ্যারেকে একসাথে সর্ট করতে হইতেছে, বা একটা অ্যারে আর একটা অ্যারের উপরে ডিপেন্ড করে সর্ট করতে হইতেছে। যেরকম ধরো এরকম বলে দিছে যে আমার আইটেমের ওয়েট আছে 1 2 3, হ্যাঁ, আর একটা লাস্টে একটা 3, আবার আইটেমের আইডি দেওয়া আছে ধরলাম 5 9 12 4, এরকম আইডি দেওয়া আছে। আমাদেরকে বলছে এটাকে সর্ট করতে, কিন্তু যদি দুইটার ওয়েট সেম হয়, যেটার আইডি ছোট ওইটাকে সামনে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে কি আমাদেরকে দুইটা অ্যারেকে একসাথে সর্ট করতে হইতেছে না, মানে বেসিক্যালি প্যারালালি সর্ট না, মানে একটা অ্যারের উপরে ডিপেন্ড করে আরেকটা অ্যারে সর্ট হইতেছে, তাই তো? তো এইরকম কিছু চেঞ্জেস করতে হবে। এগুলা প্রত্যেকটা কোয়েশ্চেনগুলো যদি আমরা সলভ করি তখন আমরা ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে, তো এখন তোমরা যদি চাও সিলেকশন সর্ট বাদ দিয়ে বাবল সর্ট, ইনসারশন সর্টও শিখতে পারো, ডাজন্ট ম্যাটার। যে কোনো একটা সর্ট একদম 100% ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এফিশিয়েন্ট কোনটা দোস্ত? আমি তো বললাম যে সিলেকশন সর্ট দিয়ে আমি মোটামুটি পুরো 221 পার করে দিয়েছি। তাহলে সিলেকশন সর্ট দিছি। গুড। এরপরে যে আরো মার্ট সর্ট, কুইক সর্ট, কাউন্ট সর্ট ওগুলো শিখবো, দোজ আর ডিফারেন্ট। ঠিক আছে, তো আমরা এখানে একটু কিছু সিমুলেশন দেখতে পারি। দিস ইজ আ প্রিটি গুড ওয়েবসাইট, আর আমি তোমাদেরকে দিয়ে দেবো না, এখান থেকে লাইক সর্টিং এর সিমুলেশনস দেখতে পারবো। যদি আমরা সিলেকশন সর্টের সিমুলেশন দেখি, সিলেকশন সর্ট কিভাবে কাজ করে, ও হইতেছে হলো লিনিয়ারলি হইতেছে পুরো জিনিসটাকে খুঁজে সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা বের করে, লোয়েস্ট ভ্যালুটা বের করে ওইটাকে প্রথমে পাঠায় দেয়। ঠিক আছে, যদি এটা আমরা প্লে করে দেখি, প্লে করে কোন দিক, ঠিক আছে, দেখ ও কি করবে, এখন ফার্স্টে মিনিমাম ভ্যালু খুঁজবে। 20-এর থেকে কি ছোট কোনো ভ্যালু আছে? 13 পাইছে। 13-এর থেকে ছোট কোনো ভ্যালু আছে? এই যে 7 পাইছে। এখন ওকে 7-রে একদম ফার্স্টে পাঠিয়ে দিবে। এবার 20 থেকে ছোট ভ্যালু কি? 13। 13-এর থেকে ছোট ভ্যালু আছে নাকি খুঁজবে, খুঁজে কি করবে, 13-কে প্রথমে পাঠিয়ে দিবে। এরপর 20 থেকে ছোট ভ্যালু আছে নাকি এটা খুঁজবে।
মানে একটু ফাস্ট করে দিই। জিনিসটা তো আমরা থিওরিটিক্যালি বুঝতে পারছি না কিভাবে কাজ করতেছে সিলেকশন সর্ট। রুবিক্স কিউব মিলানোর মতো মনে হচ্ছে। হ্যাঁ, বিষয়টা ওরকমই যে একটা একটা করে ধরে ধরে প্রথমে পাঠাই দিয়েছে, যেটাই ছোট ওইটারই প্রথমে পাঠাই দিতেছে, ঠিক আছে। আর এই জন্যই হইতেছে হলো এইটার বেস্ট কেসেও টাইম এন স্কোয়ার, কারণ আমার প্রত্যেকবার ওই ঘুরে ঘুরেও চেক করতেছে, সোয়াপ না করলেও প্রত্যেকবার ঘুরে ঘুরে চেক করতেছে, যে কারণে এটার বেস্ট কেসেও টাইমটা বেশি। আচ্ছা, এখন এটা হলো ভাই এখান থেকে পরের ইয়াতে যায় কেন পাইছি। সিলেকশন সর্টের পরে আর কি আছে, ইনসারশন সর্ট, ঠিক আছে। ইনসারশন সর্ট দেখি কেমনে কাজ করে। ভাই 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 একটু একটু আস্তে আস্তে। আচ্ছা, ইনসারশন সর্টে ও কি করে আমরা দেখি। তো ফার্স্টে কি করছে, আমরা অ্যারের অ্যামাউন্টটা বাড়াই, কম হয়ে গেছে, 10টা দেই। আচ্ছা, দেখি কি করতেছে ফার্স্টে গেল 37 আর 29, 37 আর 29 কি করলো, 29 কে বাইরে বাইর করে নিয়ে এসে সামনে ঢুকাই দিল। এরপর চেক করতেছে 37 আর 40, কোনোটা কি 29 এর থেকে ছোট, এই যে 29 এর থেকে ছোট পাইছে, ও করছে কি পুরাটা ঘুরায় ও 29 এর আগে পাঠায় দিছে। এরপর চেক করতেছে 35, এটা ছোট, পাঠায় দিতেছে। 19 কত পর্যন্ত যাবে, এটা যাবে হচ্ছে মানে 4 এর আগ পর্যন্ত। সো বেসিক্যালি ও একটা করে ধরে তার আগের সবগুলো ভ্যালুর সাথে চেক দিতেছে যে আগের কোন ভ্যালু পর্যন্ত আমার এটা বসানো যায়, ঠিক আছে। এরপর এই যে 19 পিক করবে, এটাকে নিয়ে এসে 19 এর সামনে বসাই দিবে। ফিফটিন পিক করবে, এটাকে করবে কি 4 এর পরে, 4 এর মানে 19 এর পরে 4 এর আগে বসাই দিবে। এটা কেন ইনসারশন সর্ট বলে বুঝতে পারছি, কারণ আমরা একটা ভ্যালুকে বাইর করে নিয়ে এসে ওইটাকে পুরাটা চেক দিয়ে আরেক জায়গায় বসাইতেছি, রাইট? একটু ক্লিয়ার? আচ্ছা, এখন তো এই 7 করবে না 7? হ্যাঁ 7 করবে, পজ দিয়ে রাখছি। তো আচ্ছা। এটাতে বিষয়টা কি হইতেছে যে যদি আমার অলরেডি সর্টেড থাকে তাহলে কি ও কিছু করবে, ও পুরাটা দেখবে যে এইটাকে এটাতে ছোট না, এটা এটাতে ছোট না, এটা এটাতে ছোট, এটাতে ছোট না, তার মানে কি লাস্ট পর্যন্ত চলে যাবে, চেক করে ফেলাবে যে কোনোটাই কোনোটাতে ছোট না। সো বেসিক্যালি কোনো আপডেট হবে না, যে কারণে এটা অর্ডার অফ এনে কমপ্লিট হয়ে যাইতে পারে। বুঝতে পারছি? এটা মানে কোড করে যখন দেখবো তখন আরো ক্লিয়ারলি দেখতে পারবো, ঠিক আছে। আরেকটা আছে বাবল সর্ট, বাবল সর্টটা দেখায় নি। বাবল সর্ট কি করে, বাবল সর্ট প্রত্যেকটাকে ধইরা ধইরা যেটা যেটাতে বড় বা ছোট ওটাকে সোয়াপ করে দেয়। ও ফার্স্টে কি করছে, ফার্স্টে দেখছে যে 17 আর 14 নিচে, 17 থেকে 14 ছোট, সোয়াপ করে দাও। 17 আর 2 নিচে, 2 ছোট, সোয়াপ করে দাও। 2 না সরি 6। তো বেসিক্যালি ও একটা ধরে সোয়াপ করে ওটাকে সামনে আগাইতে থাকবে যতক্ষণ না ও ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত পৌঁছাইতেছে। এটা শর্ট হবে হচ্ছে শেষের দিক থেকে না? হ্যাঁ, লাস্টের দিকে সবচেয়ে বড় ভ্যালুটা হবে। বাবল সর্ট বেসিক্যালি দুইটা নিয়ে কাজ করে। হ্যাঁ, বাবল শট হচ্ছে বেসিক্যালি দুইটা, কিন্তু বাবল শটের ঝামেলাটা কি দেখছো, প্রচুর পরিমাণে সোয়াপ করতেছে কিন্তু, রাইট। ঠিক আছে। কিন্তু এগেইন সিলেকশন শটও কিন্তু প্রচুর পরিমাণে সোয়াপ করছে। দোস্ত ইনসারশনে সরি, ইনসারশন একটা বাদ দিয়া আসতে থাকে না? না না, ইনসারশনে মানে একটা প্রত্যেকটা তো সোয়াপ করতে করতে আসতে থাকে। হ্যাঁ ওইটাই তো বুঝলাম, একটা বাদ দিতে দিতে। আর ডিরেক্ট একটা তো আসে যে কোনো ডিরেক্ট সিলেকশন শটে ডিরেক্ট সোয়াপ করে ফেলা, মেইন পজিশনে যায়। এই জন্যই তো মানে সিলেকশন একটা- শটে সবচেয়ে কম টাইমে সবচেয়ে কম সোয়াপ লাগে, বুঝছি। ঠিক আছে। সিলেকশন মানে শট সিলেকশন বেসিক্যালি করে সর্টে কি, তাহলে এক রাউন্ডই হচ্ছে তোর 4 থেকে 45 পর্যন্ত হ্যাঁ সাজাই হ্যাঁ দিবে। হ্যাঁ এক সোয়াপেই চলে যায়। কিন্তু বাবল শটে যে একটা একটা করে সোয়াপ করে করে আগায়, আবার ইনসারশন শটে করে কি একটা বাইর করে প্রত্যেকটার সাথে সোয়াপ করতে থাকে যতক্ষণ না পারফেক্ট পজিশনে বসে। তো সোয়াপের অ্যামাউন্টগুলো অনেক বাইরে যায়, সেই হিসেবে ইনসারশন সরি সিলেকশন শটে সোয়াপ মাত্র মানে যে কয়টা লাগে সেই কয়টা হয়, ঠিক আছে। তো এই সোয়াপিং বা এই
এগুলার কোডগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো না। সবাই মানে যেটা বললাম যে যে কোনো একটা সোয়াপিং মেথড একদম ক্লিয়ার আইডিয়া যাতে মাথার মধ্যে থাকে, সবগুলোই মাথার মধ্যে থাকতে হবে, বাট একটা দিয়ে যাতে যে কোনো কোড করতে পারে এরকম একটা লেভেলে আসতে হবে। ঠিক আছে, সেটা প্র্যাকটিস করতে করতে হবে। তো এইটাই ছিল আজকের এই ক্লাসের সব টপিক। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই পর্যন্ত, বা নেক্সট ক্লাসে কি পড়াবো এগুলো নিয়ে। কেরা ভাই, তোরা তো অনেক ভালো কোয়েশ্চেন করস না? তো কোয়েশ্চেন মানুষ দুইটা সময় করে না, সব বুঝা ফেলাইলে আর নাহলে কিছু